নমস্কার বন্ধুরা, আমরা দুই সই বনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবেসি তোমায় গল্পের ৯৬তম পর্ব। আমাদের সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তবে শুনতে থাকুন বাংলা ধারাবাহিক প্রেমের গল্প ভালোবেসি তোমায়। আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে বিদিশা ইনস্টিটিউটে গিয়ে রেজিগনেশন লেটার জমা দিয়ে আসে। আর বাড়িতে আসার পরে সে অজিতকে এমনভাবে তেড়ে ওঠে যে অজিত সব সত্যি কথা বলে দেয় যে সেই দিন অজিতকে অরুণা দেবী ফোন করে বাড়িতে আসতে বলে। সেটা স্বীকারোক্তি অবশ্য অরুণা দেবীও করেন। এর পরবর্তীতে কি হলো সেটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। অজিত চেঁচাতে থাকে, দেখলি শুনলি, তুই শুধু আমাকেই দোষী ভাবছিলি। আমি তো শুধু ফটোগুলো এনেছিলাম দেখানোর জন্য। ভেবেছিলাম ছেলেটার কথা খারাপ করে বললে কাকও মানবে না তোদের সম্পর্ক। তাহলে আমি আগের বিদিশাকে ফিরে পাবো। আর কাকিমাও ওকে বলল কাকুকে যেন এমন কিছু বলি যাতে বিয়েটা ভেঙে যায়। আমি কি করব? আমার মাথায় যা গল্প এসেছে আমি বলে দিয়েছি। তারপর কাকু থাকলো না গেল সেটা কিন্তু আমার দেখার নয়। আমাকে যা বলা হয়েছে আমি তাই করেছি। কথাগুলো শেষ হওয়ার সাথে সাথে গালে সজোরে একটা থাপ্পড় পড়ল অজিতের। অজিত চমকে উঠল, এ আবার কি? অরুণা দেবী আর বিদিশা অজিতের সামনে দাঁড়িয়ে আছে। তবে মারলটা কি? গালে হাত দিয়ে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখে অজিতের জ্যাঠামশাই, বাবা আর মা। অজিত এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় পায় তার জ্যাঠাকে। তিনজনকে একসাথে দেখে অজিতের প্রাণ শুকিয়ে আসে। আর ভাবার আগেই জ্যাঠামশাইয়ের হাতে মারের পর মার খেতে লাগলো অজিত। অজিতের মা অরুণা দেবীকে বলেন, আমার ছেলে বাউন্ডুলে গুন্ডাগিরি করে বেড়ায়, আমরা সেটা জানি। এত বড় পরিবার, ব্যবসা আছে, কত বলেছি সামলাতে, ও কখনোই আগ্রহ দেখায়নি। আমরা সব মেনে নিয়েছিলাম, কি করব, হয়তো ছোটবেলায় বেশি আদর করে দিয়ে ফেলেছি, ক্ষতি করে ফেলেছি ভেবেছিলাম। কিন্তু আপনি একজন মা হয়ে, একজন স্ত্রী হয়ে কিভাবে পারলেন একটা আপনার সন্তানের বয়সী ছেলেকে দিয়ে এমন পাপ কাজ করাতে? আমার ছেলে অবশ্যই দোষী। অপরাধী তার থেকেও বেশি দোষ করেছেন আপনি। দিদি, আপনি এত নিষ্ঠুর, আপনি এত শক্ত বুকের পাটা। দেখলেন তো, ভগবানও আপনার অন্যায়ের সাথে দিল না। আপনি আপনার মেয়ের খুশি কেড়ে নিতে গিয়েছিলেন না? দেখুন ঈশ্বর আপনার খুশি কেমন কেড়ে নিল। কিন্তু ভগবান আপনাকে কোনোদিনও মাফ করবে না। এত বড় ক্ষতি হয়ে গিয়েও আপনি কি সুন্দর ক্ষান্ত হননি। আমার ছেলেকে মিথ্যে প্ররোচনা দিয়ে আপনি আপনার বাড়ি, ব্যবসা সব সামলে নিচ্ছেন। বিদিশা যদি আজকে আমাদের ফোন না করতো, এসব তো কিছুই জানতে পারতাম না যে আপনি সমস্ত কিছুর দায়িত্ব অজিতকে দিয়েছেন। আর এই বোকা ভাবছে ও বিদিশাকে বিয়ে করবে। আপনি খুব খারাপ কাজ করেছেন। অরুণা দেবী মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। আজ তাকে যে অনেক জবাব দিতে হবে। হয়তো সব প্রশ্নের জবাবও তিনি নাও দিতে পারেন। তার কাছে হয়তো সেটা থাকবে না, তাই অজিতের বাবা বিদিশার কাছে এসে হাত জোড় করে বললেন, তোমার ক্ষতির ক্ষতিপূরণ তো করতে পারবো না, তবে একটু কথা দিতে পারি। এই জীবনে
অজিত আর তোমার সামনাসামনি কোনোদিনও হবে না। যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। প্রথমেই যদি ফোন করতে তবে এত কিছু হতো না হয়তো। বিদিশা মাথা নিচু করেই রইল। হাজার কান্না পাচ্ছে না। অজিতকে অজিতের জ্যাঠামশাই ঘাড় ধরে নিয়ে চলে গেল। অজিতের মা বিদিশাকে ভালো থেকো বলে সান্ত্বনা দিয়ে চলে গেল। ঘরের মধ্যে মা আর মেয়ে মুখোমুখি দাঁড়িয়ে। দুজনের মুখেই কোনো কথা নেই। অরুণা দেবী একটা দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে সোফাতে গিয়ে বসলেন। আর যে মেয়ের কাছে কিছু লুকোনো যাবে না, তিনি সেটা ভালো মতো বুঝে গেছেন। বিদিশা পাথরের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। না কোনো কথা, না কোনো জিজ্ঞাসা। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর ঝরঝর করে কেঁদে ফেললেন অরুণা দেবী। বিদিশা আর চোখে মাকে দেখে আবার অনুভূতি শূন্য হয়ে দাঁড়িয়ে রইল। অরুণা দেবী মুখ খুললেন এতক্ষণে। বললেন, আমি যা করেছি কোনো রাস্তা না পেয়ে করেছি। আমি কোনোদিনও চাইনি সোহমের মা সুগন্ধা আমাদের জীবনে ফিরে আসুক। ওর ছায়াও আমি মারাতে চাই না। বিদিশা এবার মাথা উঁচু করে তাকায় মায়ের দিকে। অবাক হয়ে ভাবে, সোহমের মা, সে তো মৃত, তবে কিসের ভয়? অরুণা দেবী বলতে থাকেন, জানিস তো, ও না আমার প্রিয় বান্ধবী ছিল। একসাথে খেলাধুলো গল্প দুজনে অনেক মজা করেছি একসাথে অগুন্তি। একদিন ও আমাকে বলল ওদের পাশের বাড়ির অপুদাকে ও ভীষণ ভালোবাসে, কিন্তু অপুদা ওকে নাকি শাসন করে, বকে, ঝগড়া করে, ওর সাথে রাগ করে। কিছু বললেই দুজনের মধ্যে নাকি সেই ঝগড়া লেগে যায়। সুগন্ধা ওকে বোঝাতে চায় ওর অফুরন্ত ভালোবাসার কথা, কিন্তু ও বোঝে না। সুগন্ধা চায় অপুদাকে বলতে যে ওকে কত ভালোবাসি ও। তাই আমাকে নিয়ে গিয়েছিল অপূর্বর বাড়ি। আমি কিন্তু কোনোদিনও ওদের মাঝে আসিনি, কিন্তু অপূর্ব আমাকে পছন্দ করলো। আমি ওর হাবে ভাবে বুঝতে থাকলাম ও আমাকে পছন্দ করে। আমি তো চাইনি, আমি তো কিচ্ছুই চাইনি, কিন্তু কি করব, অপূর্বকে ও আমার ভালো লাগতে শুরু করলো। কি সুন্দর ব্যবহার, কত ভদ্র স্বভাব, দেখতেও কি সুন্দর। আমাকে চুম্বকের মতো টানতো অপূর্ব। আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেললাম। ওর একটু বোঝা উচিত ছিল যে ওর রূপ দিয়ে যতই আগে পিছে ঘুরুক, অপূর্ব আমাকেই ভালোবাসতো। আর এই কথাটা ওকে কিছুতেই বোঝাতে পারলাম না। ও যেন পাগল হয়ে গেল। অপূর্বের বাড়ি যাওয়ার বন্ধ করলো। আমার আমার বাবা মাকে এসে যা তা বলে গেল। আমি আমার অপরাধ না থাকা সত্ত্বেও সব সহ্য করলাম। শেষে একদিন আমাকে স্কুলে কি বলল জানিস? বলল, তুই অপুদাকে আমার কাছ থেকে কেড়ে নিলি তো? ভুলিস না, পাওনা আমি কড়ায় গন্ডায় সব ফিরিয়ে নেব। তুই যেমন আমার সব থেকে প্রিয় মানুষটাকে নিয়ে নিয়ে এলি, এমন একদিন আসবে যেদিন আমার দিকে সব হবে, আর তুই একা পড়ে থাকবি। আমি সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম সুগন্ধাকে আর জিততে দেব না। সুগন্ধার সাথে কোনো সম্পর্ক রাখবো না। আমরা তো ভালো ছিলাম, খুশি ছিলাম, কিন্তু কোত্থেকে তুই সোহমকে আমাদের জীবনে নিয়ে এলি? আবার সেই পুরনো স্মৃতি নতুন করে ফিরে এলো। সোহমের বাবা এসে এত এত খারাপ কথা বলে গেল। কেন বলবে? প্রতিবেশীদের সামনে মাথাটা কাটা গেল লজ্জায়। সারা রাত আমাদের উপর কি গেছে ও কি দেখতে এসেছিল? ও তোর বাবার সাথেই চলে গেল। ওর কি উচিত ছিল না আমাদের ভুল না বুঝে আমাদের সাথে থাকা? কিন্তু ও ওর বাবাকেই বিশ্বাস করলো। কিন্তু তোরা বাপ বেটি দুজনেই সব ভুলে গেলি। সব ভুলে তুই আর তোর বাবা সবাই শুধু সুগন্ধার ছেলেকে নিয়ে মাতামাতি করলি। কি করার ছিল আমার?
আমার কাছে একটাই রাস্তা খোলা ছিল, আর যেটা আমার পক্ষে সম্ভব ছিল, আমার পরিবারকে ওদের হাত থেকে বাঁচানো, সেটাই আমি করেছি। কিন্তু তোর বাবা এমন হয়ে যাবে আমি ঘুণাক্ষরেও বুঝিনি। বলতে বলতে থেমে গেলেন অরুণা দেবী। এতক্ষণ চুপ করে শোনার পর বিদিশা মুখ খুলল, কাছে এসে বলল, যার সাথে তোমার প্রতিযোগিতা ছিল মা, সে তো কবেই মারা গেছেন। আর যা মারা গেছে তার সাথে কিসের বোঝাপড়া? তুমি সোহমকে সেই মায়ের আদর কি দিতে পারতে না? ওর মা তো ছেলের ভাগ বসাতে আসতো না। তুমি অজিতকে যেমন আপন করে নিয়েছিলে, তেমন করে কি তুমি ওকে নিতে পারতে না? নিজেদের হার জিত ভাগাভাগি বাদ দিয়ে আমার কি ভালো থাকতে পারতাম না মা? কেন এমন করলে যে সব শেষ হয়ে গেল আমাদের? অরুণা দেবী কি বলবেন বুঝে পাচ্ছেন না। বিদিশা বলল, তুমি থাকো তোমার জেদ নিয়ে, আমি আমার রাস্তা দেখে নেব। বলতে বলতে নিজের ঘরে ঢুকে কিছু জামা কাপড় ব্যাগে নিয়ে বেরিয়ে পড়ল। অরুণা দেবী চমকে উঠলেন, বললেন, বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছিস বিদিশা? বিদিশা কিছু বলে না, শুধু বলে, আমার ফোনটা দাও। অরুণা দেবী শোনেন না কথা। বিদিশার হাত দুটো ধরে বলেন, মায়ের উপরে রাগ করতে নেই মা, কোথায় যাচ্ছিস এই অসময়ে? বিদিশা চুপ করে থাকে। অরুণা দেবী আবার বলেন, এমন করিস না মা, আমি একা কি করে বাঁচবো বল? বিদিশা আর কথা না বাড়িয়ে মায়ের ঘরে ঢোকে, সমস্ত কিছু ঘেটে ঘুটে তছনছ করে খুঁজে ফোনটা বের করে। ফোনটা পেয়েই এক মুহূর্ত দেরি না করে বাড়ি ছাড়ে বিদিশা। অরুণা দেবী একা বাড়িতে মাথায় হাত দিয়ে অপূর্ববুর ফটোর সামনে বসে পড়েন। সোহমের বাড়ির চাবি বিদিশার কাছেই ছিল। কোনো রকমে দরজা খুলে ভেতরে ঢুকে কান্নায় ভেঙে পড়ে বিদিশা। সব স্বপ্ন, স্বপ্নের মানুষ, ভালো লাগার মানুষ, ভালোবাসার মানুষগুলো কেউ আর নেই। কোথাও আর কেউ নেই। চারিদিকে শুধুই একাকিত্ব। মুহূর্তের ঘূর্ণিঝড়ে সব ওলটপালট। সব কি শেষ এখানেই? আর ফিরবে না পুরনো সেই সুন্দর দিন? সব কেমন যেন হয়ে গেল। কেন এমন হয়ে গেল? বিদিশার মন ভয়ে ভারাক্রান্ত হয়ে ওঠে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ। আপনাদের একটিমাত্র কমেন্ট আমাদের এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজ এই পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ। ভালো থাকবেন।